বাজেটটা যদিও 18 কোটি মানুষের জন্য, কিন্তু 18 কোটি জনগণের প্রকৃত প্রতিনিধিদের সাথে কথা বলে কিনা এটা আমাদের জানা নেই। তারা কথা বলে ব্যবসায়ী সমিতি, তারা কথা বলে দেশি বিদেশি যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের সাথে, এবং তাদের নিজস্ব কত মানুষ সরকারি বেসরকারি আমলা, তারা বলে উচ্চপদস্থ কোডান্ত। আমরা যেই লেভেলের ইকোনমি সেই লেভেলে এবং পৃথিবীর অন্যান্য দেশে বাজেটের যে সাইজ সে অনুযায়ী আমাদের বাজেট কিন্তু অস্বাভাবিক বড় না, কিন্তু আমাদের বাজেটের প্রবলেম অন্য জায়গায়। সেটা হলো যে আমাদের এই বড় ব্যয়টা বড় আয় থেকে হয় না। যদি আমরা নিজেদের আয় থেকে ধনীদের কাছ থেকে কর আদায় করতে পারতাম তাহলে এই বড় বাজেট করতে পারতাম। এবারের বাজেট ঘোষণা হওয়ার কথা, জাতীয় সংসদে উত্থাপন হওয়ার কথা, কিন্তু ঘোষণা হওয়ার কথা কেন সেটি নিশ্চয়ই পরে আপনারা শুনবেন। তো এটাকে ধরেই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কিছু কথা তুলে ধরার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন। আমাদের এই আয়োজনে ইতিমধ্যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি কিছুক্ষণের মধ্যে তাদেরকে পরিচয় করে দিয়ে মূল পর্বে প্রবেশ করব। তার আগে শুধু দু একটি কথা বলতে চাই। আপনারা হয়তো অবগত আছেন যে বাজেটকে সামনে রেখে আমরা জানি যে অনেকদিন ধরেই সরকার তার একটা বাজেট প্রস্তুতি পর্ব করে, এবং সেই প্রস্তুতি পর্বে একটা পর্যায়ে এসে লিখিতভাবে জাতীয় সংসদে তারা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করে। এই যে প্রস্তুতি পর্ব, এই পর্ব আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানি, এবং আপনারা আমার থেকে আরো ভালো জানেন। তারা বাজেটটা যদিও 18 কোটি মানুষের জন্য, কিন্তু 18 কোটি জনগণের প্রকৃত প্রতিনিধিদের সাথে কথা বলে কিনা এটা আমাদের জানা নেই। তারা কথা বলে ব্যবসায়ী সমিতি, তারা কথা বলে দেশি বিদেশি যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের সাথে, এবং তাদের নিজস্ব কত মানুষ সরকারি বেসরকারি আমলা, তারা বলে উচ্চপদস্থ কোডান্ত, তাদের সাথে কথা বলেই আসলে বাজেটের কার্যক্রম করে। তো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহনতি মানুষ এবং শ্রমজীবী মানুষের পার্টি, আমাদের একটা অর্থনৈতিক লক্ষ্য আছে। সেই বিবেচনা থেকে এবং শ্রমজীবী মানুষের লক্ষ্য থেকেই আমরা আমাদের বাজেট বক্তব্য এবং আমরা কোন ধরনের বাজেট হওয়ার কথা সেটি বলি, সেটা আজকেও শুনবেন। কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই, এবারে বাজেটের আগে গত মাসে আমরা একটা ডায়লগ করেছি। আপনারা যে রুমে এখানে উপস্থিত হয়েছেন, এখানে এই ডায়লগে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের দেশের একেবারে শ্রমজীবী মানুষ, যারা ফুটপাতে দোকানদারি করেন, রিক্সা চালান, যারা গ্রামের কৃষিকাজ করেন, যারা শ্রমিকের কাজ করেন, আবার যারা বুদ্ধিবৃত্তিক কাজ করেন, অর্থাৎ এই শ্রমজীবী মানুষ সহ সাধারণ মানুষকে আমরা নিয়ে ইতিমধ্যেই আমরা একটা ডায়লগ করেছি, মত বিনিময় করেছি। তার থেকেই আমরা কতগুলো নির্যাস নিয়ে এসেছি, সেটি সহ সামগ্রিক বক্তব্য তুলে ধরার জন্যই আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আমি ওই সভা সম্পর্কে একটা কথা বলেই আমার আলোচনা শেষ করি। ওই সভাতে আমরা যেটা দেখলাম যে আমার দেশের সাধারণ মানুষ যারা এই উৎপাদনের সাথে জড়িত এবং বাংলাদেশের যতটুকু অগ্রগতি, তার প্রধান সেনাপতি, তারা এসে কিন্তু তারা বলছে একেবারে ন্যূনতম চাহিদা, তারা ঠিক মতো খাবার চায় এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে যাতে কিনতে অসুবিধা না হয় তার জন্য এখানে নিয়ন্ত্রণ চায়, রেশন ব্যবস্থা চায়, তারা চায় ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে, তারা চায় চিকিৎসায় যেন জমি বেঁচে চিকিৎসা না করাতে হয়, তারা বাঁচার জন্য মাথা গোজার ঠাঁই চায়, আর শেষ বয়সে যাতে অন্ততপক্ষে মানুষ হিসাবে জীবনযাপন করতে পারে এইটুকু চায়। এর বেশি চাহিদা কিন্তু আমরা ওই সভাতে দেখিনি। আজকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ 50 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত সেটা আমরা দিতে পারিনি। তা ঠিক এই প্রেক্ষাপটেই আমরা আসন্ন 2024-25-এর বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করার জন্য মিলিত হয়েছি। এখন বলা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা
প্রথমত ন্যায় নীতির দিক থেকে আমরা সবসময় প্রগতিশীল কর ব্যবস্থাকে সমর্থন করি, অর্থাৎ যার সক্ষমতা বেশি তারই বেশি কর দেওয়া উচিত, যার সক্ষমতা কম তার কম দেওয়া উচিত। বেনিফিট প্রিন্সিপালের দিক থেকেও যে সরকারের কাছ থেকে বেশি উপকার পায় তার বেশি দেওয়া উচিত, কম উপকার পায় কম দেওয়া উচিত। এই দুই নীতির পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে সবচেয়ে প্রথম টার্গেট করা উচিত লুটেরা ধনীদের, যারা টাকাটা মানে অনুপার্জিত টাকা আয়ের অধিকারী এবং কোনো প্রোডাক্টিভ খাত থেকে যেই আয় করেনি, নানা রকম দুর্নীতি ষড়যন্ত্র। সেই জন্য আমাদেরকে সম্পদ করের উপর গুরুত্ব দিতে হবে। সুতরাং আমরা করের জাল বিস্তার বা কাউকে ক্ষমা কাউকে বেশি, এটার চেয়ে প্রথম দৃষ্টি আকর্ষণ করব যে সরকারের কাছে তালিকা আছে কারা এই সময়ে লুটপাট করেছে, তাদের কাছ থেকে ফাইন এবং লুটপাটের শাস্তি বাবদ টাকা আদায় করা। দ্বিতীয়ত আমরা বলবো যে যারা মানে উৎপাদনশীল খাতে নিয়োজিত আছে তার মধ্যে আমরা 4টা সেক্টরকে চিহ্নিত করেছি। একটা হলো আমাদের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, যারা নিজেরা পরিশ্রম করে উৎপাদন করে এবং দেশের ভিতরেই উৎপাদন করে। আর আরেকটা হচ্ছে মাইগ্রেন্ট লেবারার, যারা নানাভাবে নিজেদের শ্রমটা বাইরে নিয়ে গিয়ে ডলার উপার্জন করে পাঠায়। আরেকটা হচ্ছে কৃষক, কৃষিজীবী। আর চতুর্থ হচ্ছে গার্মেন্ট সেক্টরের শ্রমিকরা। গার্মেন্ট সেক্টরের মধ্যেও 2 রকম আছে, গ্রিন ফ্যাক্টরি, কমপ্লায়েন্ট ফ্যাক্টরি আছে। গ্রিন ফ্যাক্টরি না, কমপ্লায়েন্ট ফ্যাক্টরি না। আমরা তাই হরে দরে নিচের দিকে করজাল বিস্তার এই প্রস্তাব সমর্থন করি না। আমরা তাই মানে যেটা MCCI বলছে বৃহৎ ব্যবসায়ীদের না করে ক্ষুদ্রদের করা, আমরা মনে করি এটা প্রগতিশীল কর নীতির বিরোধী, এটাকে আমরা সমর্থন করি না। আমরা যেই ডিসক্রিমিনেটরি করের কথা বলছি তাতে গুরুত্ব দিতে চাচ্ছি ডাইরেক্ট ট্যাক্সের উপর, এবং সেই ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে বৈষম্য কমিয়ে আনার উপর এবং লুটপাটকে ডিসকারেজ করার উপর। যেমন আমরা শুনেছি এইবারের করেও নাকি কালো টাকাকে সাদা করার অধিকার দেওয়া হবে। আমরা এটা সমর্থন করি না। আমরা মনে করি কালো টাকা আদায় করা দরকার, এবং যারা ক্রিমিনাল ওয়েতে কালো টাকা করেছে, কালো টাকা 2 ভাবে হয়। একটা হয় যে জাস্ট কর না দেওয়ার কারণে, কর খেলাপি এই কারণে কালো টাকা। আরেকটা হলো এমন অবৈধ পথে টাকাটা উপার্জন করেছে যেটা আর প্রকাশ করতে পারেনি। যারা অবৈধ পথে টাকা উপার্জন করে কালো টাকা করেছে তাদেরকে খালি মানে একটা মানে একটা 15 বা 20% কর আরোপ না, তাদের টাকাটা বাজেয়াপ্ত করা এবং তাদের কাছ থেকে বেশি হারে শাস্তিমূলক কর্তন করার পক্ষে আমরা। আর অন্য যারা আছে তাদের ক্ষেত্রেও একটু বাড়তি কর আদায় করার পক্ষে আমরা। কারণ না হলে পরে যেই লোকরা ঠিকমতো কর দিয়েছে তারা বলবে যে তাহলে আমিও কালো টাকা বানাই, তাহলে আমার সুবিধা বেশি। সুতরাং এটা একদমই অর্থনীতির জন্য হিতে বিপরীত হবে। আরেকটাও আমি আপনাকে বলতে চাই, যেমন সুদের হার এখন খুব বেড়ে যাবে, 12%, 11% হবে। আমরা চাই না যে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষি খাতে সেটা হোক, সেটা কম রাখা উচিত। এবং আসলে এই বাড়ানোটা হয়েছে খেলাপি ঋণ এবং অন্যান্য ব্যাংকিং খাতের ব্যর্থতার কারণে। যদি তারা এটা করতে পারতো তাহলে অনেক টাকা লভ্য থাকতো এবং IMF-এর শর্ত মানতে হতো না, এবং কম ঋণ নেই, কম সুদের হারে ঋণ দেওয়া যেত। এখন যে কোনো উৎপাদনশীল উদ্যোক্তা বলতে পারে, এবং একজন বলেছেও, আপনারা তার নামও জানেন, যে প্রকাশিত হয়েছে, যে আমরা কেন 11% সুদে দিব? আমরা আগে যে হারে নিতাম ঋণ, তারা সেই হারেই নিব, কারণ আমরা যা ঋণ নিয়েছি সব শোধ করে দিয়েছি। আমি মনে করি এই যুক্তির যৌক্তিকতা আছে। একটা তো সোজা ডলার যেটা বাইরে পাচার হয়ে যায় সেটা আটকানো, এবং ডলার যেটা এক্সপোর্ট করে ওখানেই রেখে দেয় আইনসঙ্গতভাবে 12%-এর মতো এরকম নাকি রেখে দিচ্ছে ফরাসুদ্দিন সাহেবের ভাষায়। তো ওইটাকে তো উনি ফিরে আনতে বলছেন। সেটা যদি বাজেটে করে তাহলে 12% এক্সপোর্ট আর্নিং যদি ফিরে আসে, তাহলে তো ডলার মার্কেটে একটা ইনফ্লো অফ ডলার হয়ে
ডলারের দাম কমবে। সরকার যে প্রতি বছর নতুন নতুন বাজেট দেয়, বড় করে বাজেট দেয়, উচ্চবিলাসী বাজেট দেয়, এই বাজেটের ফলে যে সাধারণ মানুষের যে নতুন নতুন চাপের সৃষ্টি হয়, এ বিষয়ে আপনার অভিমত কি? না, বাজেট আমাদের আমরা যেই লেভেলের ইকোনমি সেই লেভেলে এবং পৃথিবীর অন্যান্য দেশে বাজেটের যে সাইজ সে অনুযায়ী আমাদের বাজেট কিন্তু অস্বাভাবিক বড় না। কিন্তু আমাদের বাজেটের প্রবলেম অন্য জায়গায়, সেটা হলো যে আমাদের এই বড় ব্যয়টা বড় আয় থেকে হয় না। যদি আমরা নিজেদের আয় থেকে ধনীদের কাছ থেকে কর আদায় করতে পারতাম তাহলে এই বড় বাজেট করতে পারতাম। এইটা একটা মানে ডোমেস্টিক সেলফ রিলায়েন্ট বাজেট, এটা না। সবসময় আমাদের এই বড় বাজেটটা দেওয়া হয় ঘাটতি, এবং সেই ঘাটতিটা পূরণ করা হয় ফরেন এইড বা ফরেন IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এবং তখন তাদের অনেক শর্ত মেনে পলিসি তৈরি করতে হয়, এবং তখন জ্বালানির দাম বেড়ে যায়, কৃষিতে ভর্তুকি প্রত্যাহার হয়ে যায়, এবং সেই কারণেই সাধারণ মানুষের জন্য ধার করে বড় বাজেট এবং সেই বাজেটের সূত্রে আমার উপর নতুন নতুন বোঝা, এইটা ক্ষতিকর। এইবার কিন্তু বাজেট অত বাড়াবে না, কারণ এবার ধার করে ধার শোধ করতে হচ্ছে, বাজেট বাড়ানোর ক্ষমতাও কমে গেছে। সুতরাং মানুষ চিন্তিত অন্য কারণে, যে বাজারে সিন্ডিকেট আছে, লুটপাট আছে, এগুলো তো কমছে না, দুর্নীতি তো কমছে না, টাকা পাচার তো কমছে না। সুতরাং ওগুলো যদি না কমিয়ে, এবং শিক্ষা স্বাস্থ্য খাতেও হয়তো ব্যয় হবে না, এবং গত 2 বছর ধরে 9, 10, 11 এরকম মুদ্রাস্ফীতি, তার মানে সকলের প্রকৃত আয় ইতিমধ্যেই 20% কমে গেছে। যাদের এই সময়ে মনিটারি ইনকাম বাড়েনি, তারা আশঙ্কায় আছে যে এইবার যেহেতু অনেক মানে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে, কাঁচামাল বিদেশ থেকে আসবে, সেটার দাম বেড়ে যাবে, যেহেতু ডলারের দাম অনেক বেড়ে গেছে, তারপর আপনার জ্বালানির দাম বেড়ে যাবে, তাহলে ট্রান্সপোর্ট খরচ বেড়ে যাবে, তার ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে, ভর্তুকি প্রত্যাহার করা হবে, তাহলে বেড়ে যাবে। আমার এখানে আমাদের এই আলোচনায় আমরা বলেছি যে এমনকি কৃষিতেও যদি ঠিকমতো উৎপাদন উপকরণ ভর্তুকি সহ না দিতে পারে তাহলে খাদ্যের দাম বেড়ে যাবে। এইসব কারণে জনগণ বড় বাজেট কি ছোট বাজেট, ব্যয় ঠিকমতো আয় না করে অপব্যয় এবং লুণ্ঠনমূলক ব্যয়, এই কারণে আমরা মনে করি যে এটাতে যতক্ষণ ওই ব্যবস্থাগত কোনো পরিবর্তন না হয় ততক্ষণ, যেমন আপনি দেখেন একটা চৌবাচ্চায় যদি 2টো ছিদ্র থাকে, একটা ছিদ্র দিয়ে পানি যায় আর একটা ছিদ্র দিয়ে পানি বার হয়। এখন আপনি চৌবাচ্চায় পানির লেভেল বেশিও হতে পারে, কমও হতে পারে। বেশি হবে যদি যত পানি যায় তার চেয়ে বেশি পানি আসে, আর আস্তে আস্তে নেমে যাবে যদি যত পানি যায় তার চেয়ে বেশি পানি বার হয়ে যায়। এখন যত পানি আসছে তার চেয়ে বেশি পানি বার হয়ে যাচ্ছে বলে একদম তার চেয়ে বেশি বার হচ্ছে না, তার কারণে খুব স্লথ গতিতে পানির লেভেল বাড়ছে। আগে খুব লাফ দিয়ে বাড়িয়েছে, এখন আর সেটা বাড়াতে পারছে না, কারণ এত পানি বার হয়ে যাচ্ছে যে এটাকে ঠিক না করতে পারলে এটা আর বাড়বেও না। আর মানুষের জন্য হলো যে আমাদের যা পাওনা আমরা পাচ্ছি।